অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে। এই মুহূর্তে এমনও হতে পারে জনতা ইচ্ছা করলে মাইকিং করতে পারেন সুখবর সুখবর সুখবর, দারুণ সুখবর। এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে। ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন। বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট, এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই। বাংলাদেশে 15ই আগস্ট দিন অতিক্রম হয়েছে। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন, ভাই ধানমন্ডি 32 নম্বরে এত ঘটনা ঘটলো, এর অর্জনটা কি? শর্ট টার্ম ফলাফল কি? বাঙালি তো আবার হাতে নাতে নগদ কিছু চাই। তো দর্শক, নগদ আমরা কি পেয়েছি এই বিষয়ে আলোচনা করব। আমি 7টা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি। এটা অনেক। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, সিনিয়র আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এমন খবর এসেছে এবং সেই খবরটি তিনি নিজেই দিয়েছেন। সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নাকে গ্রেফতার করে পুলিশ। তার বাসা থেকে জব্দ করা হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম, গুলি, টাকা। মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায়। মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায়। আর সত্য চুপ হয়ে গেলে মিথ্যা খুব খুশি হয়ে যায়, কারণ সে মনে করে সত্য তার কাছে হার মানছে। আসলে কি তাই না? সত্য তার দায়িত্ব পালন করছে। তার মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো আন্তর্জাতিক মানের মানুষ, পুরো আন্তর্জাতিক ভাবে দেশ পরিচালনা হইতেছে আমাদের দেশে। দর্শক, 15ই আগস্টকে ঘিরে গতকাল দেশে যখন উত্তেজনা বিরাজ করছিল, ঠিক সেই মুহূর্তে এনসিপির নেতা জনাব নাহিদ ইসলাম ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেছেন শেখ মুজিব নেতা তবে পিতা নয়। অর্থাৎ এই কথাটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন শেখ মুজিবকে যেভাবে জাতির পিতা বানানো হয়েছে, এটি শেখ হাসিনা তার পিতাকে বড় দেখাতে গিয়ে করেছে। তিনি এরই সাথে আরো উল্লেখ করেছেন শেখ মুজিবের অবদানকে আমরা স্বীকার করি। অর্থাৎ তিনি যে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন সেটা তিনি স্বীকার করেন, তবে তাকে যেভাবে বড় দেখাতে গিয়ে মাথার মুকুট বানানো হয়েছে, অর্থাৎ জাতির পিতা বানানো হয়েছে, এটা আসলে ঠিক নয়। এমনকি তিনি শেখ মুজিবের কিছু ভয়ঙ্কর দিক তুলে ধরেছেন, যেমন 1971-এর পর থেকে শেখ মুজিব যেভাবে দেশ শাসন করেছে সেটা যে শেখ হাসিনার আমলের চেয়েও ভয়ঙ্কর ছিল, সেগুলোও তিনি উল্লেখ করেছেন। এখন দর্শক, আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আপনারাও কি এমনটা মনে করছেন যে আসলে শেখ মুজিবের অবদান আছে, তবে তাকে জাতির পিতা এটা আসলে শেখ হাসিনা নিজের পিতাকে বড় দেখাতে গিয়ে করেছে, এটা আসলে জনগণ মানে না? দর্শক, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে জেডাই খান পান্নাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন। তাকে কি আসলেই গ্রেপ্তার করা হয়েছে নাকি যেগুলো শোনা যাচ্ছে সেগুলো আসলে গুঞ্জন, সেটিও জানতে পারবেন। দর্শক, আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এখন প্রশ্ন উঠতে পারে যে তাকে কেন গৃহবন্দী করে রাখা হলো? তিনি একজন সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তাকে গৃহবন্দী করা হলো কেন? এবং যদি গৃহবন্দী করা হয়ে থাকে তাহলে গৃহবন্দীটা কে করলো? বিএনপি, এনসিপি, শিবির নাকি পুলিশ? আমি ধরে নিলাম যে পুলিশই এই গৃহবন্দীটা করে রেখেছে। গৃহবন্দী কিভাবে করে আমরা জানি, বাহিরে যেই পরিমাণ উত্তেজিত জনতা, ছাত্রদল, যুবদল, তারপরে শিবির, এনসিপি, এদেরকে আসলে দমন করার মতো সামর্থ্য পুলিশের নাই। এটা হচ্ছে বাস্তবতা। এই কারণেই জেডাই খান পান্নাকেই ঘরে গৃহবন্দী থাকতে হচ্ছে। অথবা তাকে গ্রেপ্তারও করা হতে পারে। আজকে আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে এই জেডাই খান পান্নাকে নিয়ে, সেখানে লিখেছে যে পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা। বিশাল বড় রিপোর্ট। বাট পান্নার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে যে শেখ হাসিনার বিচারে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, মানে শেখ হাসিনার যে বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন জেডাই খান পান্না। অভিযোগ নাম্বার 2, আওয়ামী লীগের প্রত্যাবর্তনেই তিনি আসলে এই মঞ্চ 71 গঠন করেছেন। আমাদের বলতেছে যে এই মঞ্চ 71 হচ্ছে এই আওয়ামী লীগের আসলে একটা বি টিম, তারা ওই এটা বিকল্প আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ ব্যান এখন। 32 নম্বর যার ঘোষণায় আওয়ামী লীগ ছাত্রলীগের নাড়াচাড়া। আমি এটাই আগে কালকে বলেছিলাম যে তারা গোপনে গোপনে কিন্তু অনেক জড়ো হয়েছে, চেষ্টা করতেছে ঢোকার জন্য। ডক্টর কামালকে টানার চেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতি বর্তমানে গ্রেপ্তার জেলখানায় থাকা খায়রুল হককে নিয়ে নতুন রাজনীতি। কিন্তু পান্না বলতেছেন যে আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, তো ইত্যাদি। দর্শক, পান্না আসলে তিনি ছুপা আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই। আজকে এই যে বাকশালের পতন দিবসে 15ই আগস্ট যে পালিত হচ্ছে, যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে
কারা জানাচ্ছে? এদের শুধু নাম ফেসগুলো দেখবেন, এরা নাটকের লোক, এরা গানের লোক, এরা সিনেমার লোক, এরা হচ্ছে ডকুমেন্টারির লোক, এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায়, তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে, ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে। এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমনির এক্সটেনশন। আমরা যখন 24-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বলি তখন বারবার দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা সে আলোচনাটা আমরা বারবার তুলি, এবং অনেকে আশ্চর্য হয় যে কেন আমরা বারবার দিল্লিকে টেনে নিয়ে আসি, কলকাতাকে টেনে নিয়ে আসি। ঐতিহাসিকভাবে যদি দেখেন যে আমরা যখন প্রথমবারের মতো স্বাধীন হইলাম 1947 সালের 14ই আগস্ট লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রসত্তার মধ্য দিয়ে, এবং যেটা পরবর্তীতে দ্বিতীয়বার স্বাধীন হইলাম আমরা 100 বছরের মধ্যে 1971 সালে, এবং সেটা লাহোর প্রস্তাবের এক্সটেনশনও ছিল। তো সেই রাষ্ট্রসত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে কারা আসলে? আমার এই যে আজাদির লড়াই শত শত বছরের, আমার যে চিরস্থায়ী বন্দোবস্তকে যে আমরা জমিদারি প্রথা বিলুপ্ত করবার মধ্য দিয়ে যে নাই করে দিলাম, কৃষক শ্রমিক প্রজাক পার্টি, তারপরে প্রজাসত্ব আইন, এই যে রাজনীতিটা, এই রাজনীতিটার সাথে যে একটা রাষ্ট্রসত্তা জড়িত ছিল, আমার আজাদির রাষ্ট্রসত্তা, বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুর একটা সম্মিলিত রাষ্ট্রের আকাঙ্ক্ষা, যেটার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র বিকশিত হয়েছিল, বাট সে আবার ফেইলও করেছে। তো সেই জায়গাতে বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পরের আজকের 53-54 বছর পরেও এসে দেখবেন এই রাষ্ট্রের শত্রু মিত্র প্রশ্ন আমরা নির্ধারণ করতে পারি নাই, এবং বারবার যে কারণে দেখবেন যে আমাদেরকে দিল্লি এবং কলকাতাকে টানতে হয়, কারণ দিল্লি হচ্ছে আমার রাজনৈতিক সত্তার প্রধানতম শত্রু। এই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট দিল্লির, এইটাকে যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে আমরা বারবার একই ভুল করব। আর কলকাতা হচ্ছে আমার কালচারাল ফ্যাসিবাদের এক্সটেনশন, যে আমার যে আজকের বাংলাদেশের ভিতরে যে কালচারাল ফ্যাসিবাদ আবৃত করেছিল আওয়ামী লীগের ছায়ায় গত 53-54 বছর ধরে, অথবা 47 থেকে ধরলে এই যে প্রায় 80 বছর ধরে চলছে, এই কালচারাল ফ্যাসিবাদের রাজধানী হচ্ছে কলকাতা। অতএব দিল্লি এবং কলকাতাকে আমরা দেখবেন যে শুধু ভারত আকারে পড়লে হবে না, এটা একটা পলিটিক্যাল ফ্যাসিবাদ আছে, একটা পলিটিক্যাল হেজিমনি আছে, আর কালচারাল একটা হেজিমনি আছে। দিল্লি হচ্ছে আমার পলিটিক্যাল হেজিমনিকে রেফার করে, আর কলকাতা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার কালচারাল হেজিমনিকে। অতএব এই পলিটিক্যাল হেজিমনি এবং কালচারাল হেজিমনির এজেন্ট কারা বাংলাদেশে, কারা তাদের এক্সটেনশন, সেই এক্সটেনশনটা কিন্তু বুঝতে হবে। যে দেখেন কেন আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে এবং 14 দলকে রাজনীতি এবং নির্বাচনে আমরা দেখতে চাই না, তার রাজনৈতিক অধিকার নাই কেন? এই কথাটা যখন আমরা বারবার বলছি যে যারা তার নিজ দলের ভোটারদের এবং নেতাকর্মীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সে তো আসলে রাজনৈতিক দল নাই। 2008-এ সে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দিয়ে ক্ষমতা এসছে, 14তে সে 153টা আসনে এমনিই জিতেছে। তাহলে আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয়নি, 18তে রাতের ভোট করেছে, আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয়নি, 2024-এ দামি নির্বাচন করেছে। তাহলে যে রাজনৈতিক দল তার সমর্থক নেতাকর্মীদের ভোটের অধিকারে বিশ্বাস করে না, তাহলে সে রাষ্ট্রসত্তাকেই তো সে আলটিমেটলি ধারণ করে না। অথবা এই বাংলাদেশ রাষ্ট্রের প্রধানতম নিরাপত্তার হুমকি হচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার 14 দল। এবং এই যে পলিটিক্যাল ফেনোমেনাটা, এটা হচ্ছে দিল্লির হেজিমনির এক্সটেনশন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে শুধু রাজনৈতিক দল আকারে দেখার সুযোগ নাই, কারণ তারা রাজনৈতিক দল না। হিস্টোরিক্যালি এই দলগুলো হচ্ছে আমার আজাদির বিপক্ষে সবসময় ছিল, আমার রাষ্ট্রসত্তাকে অখণ্ড ভারতের বিজেপির হিন্দুত্ববাদী অথবা কংগ্রেসের সেই মানে ফিরে এক দেশ বানানোর যে রাজনীতি, সেই রাজনৈতিক সত্তার ভিতরে মিলে যাওয়ার চেষ্টাটা তারা সবসময় করেছে। এবং এইটাকে সবচেয়ে বেশি হেল্প করেছে কারা দেখবেন, কালচারাল ফ্যাসিবাদ যারা কায়েম করেছে। এবং আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট হিসাবে কাজ করেছে বাংলাদেশে বামপন্থীরা, সিপিবি পার্টিকুলারলি, কমিউনিস্ট পার্টি। এবং এই কমিউনিস্ট পার্টির যারা বুদ্ধিজীবীরা আছে বিভিন্ন বাম দলে দেখবেন, এরাই হচ্ছে আওয়ামী বয়ান তৈরি করে, এরা আওয়ামী বুদ্ধিজীবিতা করে, এবং এরা আওয়ামী লীগের রাজনীতির বৈধতা সম্মতি উৎপাদন করে। এবং এই সম্মতি উৎপাদনের ক্ষেত্রে এই বামপন্থীরা সবচেয়ে বেশি নির্ভরশীল পরগাছা হচ্ছে তারা কলকাতার পরগাছা। কারণ আমি ইংল্যান্ডে লেফট পলিটিক্স করছি, লেবার পার্টির রাজনীতি করেছি, বাম রাজনীতি আমি দেশেও করেছি। এটার মধ্য দিয়ে যেটা দেখেছি যে বাংলাদেশে আসলে যারা নিজেদেরকে বাম বলেন তারা আসলে কেউ বাম না। তাদের ভিতরে আমি কলকাতার যে ব্রাহ্মণ্যবাদী একটা ফ্যাসিবাদ, এই ক্যারেক্টার দেখতে পাই। তাদের মধ্যে আমি জমিদারি প্রথা, যে জমিনদারি সিস্টেমকে দেখতে পাই। তাদের মধ্যে আমি বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দু, অচ্ছুত, নিম্ন নমশূদ্রদের বিপক্ষের, অধিকারের বিপক্ষের জায়গাটা আমি দেখতে পাই। অতএব এই কালচারাল ফ্যাসিবাদ তৈরি করার ক্ষেত্রে দেখবেন এই সিপিবিওয়ালারা, এই বামপন্থীরা সবচেয়ে বেশি গুরু মানে হচ্ছে কলকাতার লোকদেরকে। এবং এই কলকাতার এই পুরো ন্যারেটিভের ভিতরে কলকাতার বামপন্থীরা যেমন আছে, জ্যোতি বসুর দল থেকে শুরু করে যারা যারা ছিলেন, এদেরকে এরা পীরের মতো মারে। কলকাতার সাহিত্য আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিম, এরা সবাই আছে কলকাতার ফ্যাসিবাদ তৈরির রাজনীতিতে। থার্ড হচ্ছে কলকাতার নাটক, সিনেমা, গান, এর প্রত্যেকটার মধ্য দিয়ে যে হেজিমনি তৈরি হয়েছে, এই হেজিমনিটাকে বাংলাদেশে রূপান্তরিত করে হচ্ছে বামপন্থীরা। এবং দেখবেন ছায়ানট, উদিচি, এর থেকে শুরু করে যে নাসিরুদ্দিন বাচ্চু টাচ্চু, এই যে টাইপের লোকটোক আছে, এই পুরো কালচারাল ফ্রন্টের রাজনীতিটাই হচ্ছে
কালচারাল হেজিমনির রাজনীতি, যেটা কলকাতা থেকে কমিউনিস্ট পার্টি হয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে রাজনৈতিকভাবে ধারণ করেছে আওয়ামী লীগ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান নাকি বাস্তবায়িত হইতে দেবে না এই নেতা। মানে খালি একবার চিন্তা করে, নির্বাচন এখনো হয় নাই, সামনের নির্বাচন ইন্টারিম সরকারের নির্বাচন, মানে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনে কোনো দলের প্রতি কোনো টান থাকবে না। এমন একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে আমার ভোট আমি দেবো, যারে খুশি তারে দেবো, এই স্লোগান বাস্তবায়িত হইতে দেবে না। আমার ভোট আমি যারে খুশি তারে দিতে পারবো না, এই হচ্ছে কিছু নেতাগো বক্তব্য। তাইলে খালি একটাবার চিন্তা করেন, যদি এরা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে এই নেতাগো অবস্থা কি হইবে যখন এই নেতাগো বা সেই সরকারের অধীনে সামনের নির্বাচন হইবে। মানে সামনের নির্বাচন 26 সালে, যখন 31 সালে নির্বাচন হইবে, তখন কি স্লোগানটা তারা বাস্তবায়িত করবে খালি একটাবার চিন্তা করেন। এককালে স্রেফ আওয়ামী লীগের স্লোগান, এককালে স্রেফ স্বৈরাচারের স্লোগান, আমার ভোট আমি দেবো, আমি যারে খুশি তারে দেবো, আমার ভোট আমি যারে খুশি তারে দেবো। তুমি ঠাইনের কেডা? এই জন্য কি এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে? হ্যাঁ, খালি একটাবার চিন্তা করেন, এগো আন্ডারে যখন নির্বাচন হইবে, তখন কি আপনি ভোট দিতে যাইতে পারবেন? ভোট কেন্দ্রে যাইতে পারবে না, এমনকি এখনো যাইতে পারবেন না। কারণ অমুক একজন নেতা বলছিল যে দাড়িপাল্লায় ভোট দিয়ে কেউ সুস্থ শরীরে বাড়ি চলে যাইবে বিএনপির নেতা কর্মীগো কাছ থেকে। এইটা আমার মনে হয় না ওই নেতা বলছে। তার মানে সামনে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে আপনি দাড়িপাল্লা বা অন্যান্য মার্কায় ভোট দিয়া বিএনপির নেতাকর্মীর সামনে দিয়ে সুস্থভাবে বাড়ি যাইতে পারবেন, এই গ্যারান্টি সেই নেতা দিতে পারে না। আরেক নেতাই বলছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান বাস্তবায়িত হইতে দেওয়া যাবে না। আমার ভোট আমি দেব, ধানের শীষে দেব, এই স্লোগান বাস্তবায়ন করতে হবে তাদের। খালি একটাবার চিন্তা করেন, এরা যদি ক্ষমতায় যায় তাহলে এই নেতারা কত বড় বেপরোয়া হয়ে উঠতে পারে, খালি এইটা আপনার সূক্ষ্ম মাথা দিয়ে একটু চিন্তা করেন। আর কিছু বললাম না। আরেকজন বলছে, কি বলছে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান। বুলু কোন ছাতার একজন নেতা না খাতা, সে বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। জিয়াউর রহমান অবশ্যই একজন সৎ রাষ্ট্রনায়ক, দল মত নির্বিশেষে মানুষ তাকে ভালোবাসে, এটা মানতে হবে। কিন্তু তাই বলে মানে একজন খলিফার সাথে তার তুলনা করলেন? শিক্ষা দীক্ষার এত অভাব, বিগত 16-17 বছর ধরে আপনাকেও তেমন কোনো কার্যক্রম চোখে পড়ে নাই। এই যারা এই ধরনের কথাবার্তা বললে এখন বিতর্ক সৃষ্টি করতেছে, তাগো কথা বলতেছি, তাগো কোনো কার্যক্রম এই 16-17 বছরে চোখে পড়ার মতো না। তাহলে আপনারা কি করছেন? একটু নৈতিকতা শিক্ষা অর্জন করতেন, একটু মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতেন। শিক্ষার তো আসলে কোনো বয়স নেই। তাহলে আপনারা এত মূর্খ, এত গণ্ডমূর্খ দিয়ে কেমনে এই সব ছাগল দিয়ে কেমনে হাল চাষ করবে আপনাকে দল? আমার এটা বুঝে আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তারপরে আরো দুইজন খলিফা আছে, হযরত আলী এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সাহাবায়ে আজমাইন, তাবেইন, এরপরে আলেমগণ আছে। হ্যাগো ঢ্যাঙ্গাইয়া জিয়াউর রহমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে সৎ এবং যোগ্য রাষ্ট্রনায়ক। কথাটা কোন জায়গায় বলছেন? আমাগো ইমানের যে জোর, আমরা সাহাবীদের এক গাছ পশমের সমান না, আমাগো ইমানের জোর। অথচ আপনি জিয়াউর রহমানকে তুলনা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে দুইজন খলিফা নির্বাচিত হয়েছিল, যে দুইজন খলিফাই পৃথিবীর অধিকাংশ এলাকা শাসন করেছে, তাদের থেকেও কি জিয়াউর রহমান সৎ, যোগ্য, উপরে? কিসের সাথে আপনি কি তুলনা করেন? জিয়াউর রহমান রয়েছে জিয়াউর রহমানের জায়গায়, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফা, সাহাবায়ে আজমাইন, তাবেইন, তারা রয়েছে তাদের জায়গায়। আপনি কিসের সাথে কিসের তুলনা করেন? মানে কোনটা কি, মানে কিসের সাথে কি মেলানো যায়, কোনটা ভাত দিয়ে খায়, কোনটা মাথায় দেয়, এইটাই আপনার ওই মাথায় ধরে না। ওই মাথার মধ্যে কি গু ভরা, মানুষের গু ভরা ওই মাথার মধ্যে। এই যে 16-17 বছর সুযোগ পাইছেন, একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন না? একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলে কি খারাপ হইতো? হ্যাঁ, এইসব গণ্ড মূর্খ দিয়া আপনাকে দল কেমনে চলবে আমার এটা বুঝে আসে না। এইসব ছাগল দিয়া কি হাল চাষ করতে পারবে আগামী নির্বাচনে? বাংলাদেশে 15ই আগস্ট দিন অতিক্রম হয়েছে, কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক করা, অকল্পনীয়, আনইমাজিনেবল। দর্শক, আওয়ামী লীগের ফেসিবাদের পতনের 1 বছরের মধ্যেই বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে উই ডিডন্ট এক্সপেক্ট, বাট ইটস ট্রু, ঘটেছে। তবে এই জায়গায় আমাদের জরুরি কিছু করণীয় আছে, চিন্তার বিষয় আছে। আপনারা দেখেছেন যে গত বছর এই দিন কি হয়েছিল। শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে চুরে চুরমার করে ফেলা হয়েছিল এই 15ই আগস্টের কয়েকদিন আগে। শেখ মুজিব ছিল ঘৃণিত এক সত্তার নাম, কারণ শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফেসিবাদের জনক। এ কারণে শেখ মুজিব জীবিত না থাকলেও মানুষের ক্ষোভ ছিল শেখ মুজিবের উপর। শেখ মুজিবের উপর মানুষের ক্ষোভ না থাকলে, মুজিববাদের উপর মানুষের ক্ষোভ না থাকলে তো আর সারা দেশে শেখ মুজিবের মূর্তি ভাঙতো না, আর শেখ মুজিবের নাম বাংলাদেশের সব প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হতো না। কিন্তু আমরা কি দেখলাম? ফেসিবাদ পতনের 1 বছরের মধ্যেই
বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় গণমাধ্যম শেখ মুজিবকে নর্মালাইজ করছে, তাকে গ্লোরিফাই করছে। বাংলাদেশের সব বড় বড় অনেক সেলিব্রিটিরা, সিনেমা সেলিব্রিটিরা, নায়ক নায়িকা, ক্রিকেটার, যারা এতদিন চুপ করেছিল, তারা এখন মুজিব বন্দনা করছে। এবং আওয়ামী লীগ কিছু নাটক সফল করতে সক্ষম হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, যার মধ্য দিয়ে একটা মেসেজ অনেকেই পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে না, এমনিতে আওয়ামী লীগ খারাপ, হাসিনা খারাপ, হোয়াট এভার, শেখ মুজিবকে মানুষ ভালোবাসে, শেখ মুজিবের প্রতি একটা প্রেম আছে, শেখ মুজিব ভালো, তাকে রেসপেক্ট করতে হবে। এই ঘটনা কিন্তু ঘটে গেছে নীরবে নিভৃতে। এবং আমি লক্ষ্য করলাম যে বিএনপি জামাত পরিবারের অনেক সন্তান, বিএনপি জামাত আওয়ামী লীগ বিরোধী, তারাও একটু সুশীল শাস্তি গিয়ে শেখ মুজিবকে সম্মান জানাচ্ছে, তারা 15ই আগস্ট শোক জানাচ্ছে। তারা জানে না ইতিহাস, শেখ মুজিব কি ছিল, কেমন ছিল, হয়তো বা জানে না, কিন্তু তার কখনো নৌকায় ভোট দিবে না, কিন্তু তারপরে শেখ মুজিবকে একটু সম্মান জানিয়ে একটু সুশীল সাজার চেষ্টা করছে বা ভালো নিরপেক্ষ সাজার চেষ্টা করছে। এর কারণটা কি? আওয়ামী লীগ এটাই চেয়েছে, এটাই অপ্রত্যাশিত যে বিপ্লবের 1 বছরের মধ্যেই শেখ মুজিব এভাবে নর্মালাইজড হয়ে যাচ্ছে। বিশেষ করে সব মিডিয়াগুলোর সম্পাদকীয় এবং তাদের কলামগুলোর দিকে যদি তাকান, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। সমকাল, তারা লিখছে বঙ্গবন্ধু হত্যার 50 বছর, স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক। মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই, সিরাজুল ইসলাম চৌধুরীর নিবন্ধ। শোকসভা 15ই আগস্ট, বঙ্গবন্ধু দলের নহে দেশের। এবং আপনি আরো অনেক মিডিয়া যদি দেখেন, কালের কণ্ঠ থেকে শুরু করে পুরনো আওয়ামী মিডিয়াগুলো সব, শেখ মুজিবের উপর শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে, মানুষ ফুল নিয়ে গিয়েছে, কিন্তু তাদের অপমান করা হয়েছে, তাদের বক্তব্য শুনেছে, প্রচার করেছে, প্রথম আলো, ডেইলি স্টার সব। এগুলো কি? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এই শেখ মুজিব বা কিছু কালচারাল এলিমেন্টসের উপর ভিত্তি করে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ পলিটিক্যালি স্বাভাবিকভাবে ফিরতে পারবে না, এটা আওয়ামী লীগও জানে, হাসিনাও জানে। আওয়ামী লীগ ফিরবে কিভাবে? ওই শেখ মুজিবের উপর ভিত্তি করে ফিরবে। এটা হচ্ছে আওয়ামী লীগ ফেরার, পলিটিক্যালি ফেরার একটা ইনস্ট্রুমেন্ট শেখ মুজিব। আসলে এই যে শোক দিবস, মানে এই জিনিসটাই তো একটা ফালতু। আসলে শেখ হাসিনার কি কোনো শোক ছিল এই 15ই আগস্টের জন্য? না, এটা একটা অর্থনীতি, এটা একটা রাজনীতি, সব আকাম কুকাম ধামাচাপা দেওয়ার একটা মাধ্যম ছিল 15ই আগস্ট। 15ই আগস্টকে কেন্দ্র করে হাজার কোটি টাকার বাণিজ্য হতো, চাঁদাবাজি হতো, খিচুড়ি খাওয়া হতো, পোস্টার বানানো হতো, মানে এটা একটা পলিটিক্যাল ইকোনমির বিষয়। আসলে শোক বলতে যা বোঝায়, শোক মৃত্যুর এত বছর পর থাকে না, এটা নেচার, এটা রিয়েলিটি, এটা কোরআন সুন্নাহর কথা। আর যদি থাকেও কিছুটা এইভাবে শোক পালন, এটা কোনো স্বাভাবিক শোক? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় আমাদের কাছে কেউ নেই। আল্লাহ রাসূলের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের কি এরকম শোক আসে? বা বড় বড় মহাপুরুষদের, সাহাবায়ে کرام, তাদের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের এরকম শোক আসে? আসে না। আপনার মা বাবার মৃত্যুবার্ষিকী অনেক আগে, 15, 20, 30 বছর আগে মারা গেছে, তার মৃত্যুতে এরকম শোক বা এরকম আয়োজন দেখেন না। কারণটা কি? এর মানে এটা আসলে কোনো শোক নয়, এটা একটা রাজনীতি, এখানে অর্থনীতি আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন ওই 15ই আগস্ট শোক দিবস পালন করছে না, করতে দিচ্ছে না, নানান কিছুর মধ্য দিয়ে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে। এখন এটা কিভাবে সম্ভব হয়েছে? আমরা পিনাকি ভট্টাচার্যের অনুপস্থিতি জাতি টের পেয়েছে, অসুস্থ, হসপিটালাইজড, এই জন্য বিএনপির লোকজন কিছু ডলা দিয়েছে, কিন্তু এখানে কারণ আছে। আমি বলি যে আজকে নীরবে নিভৃতে শেখ মুজিবকে যেভাবে নর্মালাইজ করলো মিডিয়া পাড়ায়, সেলিব্রিটি পাড়ায়, এবং কিছু তরুণ ছোট ছেলে পা না বুঝে শেখ মুজিব নিয়ে এই কিছু মাল মাহমুদের কবিতা, নানান কিছু শেয়ার টেয়ার করছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো অবুঝ। এই 15ই আগস্ট শেখ মুজিব নিয়ে সঠিক বক্তব্য দিয়েছে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্ট, মুজিববাদ মুর্দাবাদ। শেখ মুজিবের এই 15ই আগস্ট কিসের উপর ভিত্তি করে ঘটেছিল? আপনি যদি 75 সালে ফিরে যান, এখন মায়া কান্না করছেন না বুঝে বিএনপি জামাত পরিবারের সন্তানরা। 75 সালের 15ই আগস্ট আপনি যদি জীবিত ওই সময় থাকতেন, তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলতেন সারা বাংলাদেশের মিষ্টির দোকান কেন খালি হয়ে গেছে। কারণ হাসিনার চাইতেও বড় জালেম হয়ে উঠেছিল শেখ মুজিব, যার ফলে শেখ মুজিবের মৃত্যুতে মানুষ খুশি হয়েছে। আচ্ছা, এই যে অনেক আওয়ামী লীগ পুলিশ হত্যা করা হয়েছে, এতে আপনারা কি কোনো প্রবলেম ফিল করেছেন? আপনাদের মনের মধ্যে কি কোনো শোক এসেছে? আসেনি। এরকম শেখ মুজিব বা তার পরিবারকে যে হত্যা, ওটা একটা বিপ্লব ছিল। আর বিপ্লবে এরকম হত্যাকাণ্ড বা এরকম হতাহতের ঘটনা ঘটে, এটা নিয়ে শোকের কিছু নেই, এটা আজাদ দিবস, মুজিববাদ মুর্দাবাদ, এটাই হওয়া উচিত আমাদের স্লোগান। এবং এই যে এত কিছু যেটা হয়েছে এই মিডিয়া পাড়ায় বা সব জায়গায়, আবার মনে হয় যে আপনার মনেই হবে না আজকে মিডিয়ার সম্পাদকীয়গুলো দেখলে, সমকাল সহ, প্রথম আলো, ডেইলি স্টার, মনে হবে না যে এটা ফেসিবাদ উত্তর বাংলাদেশ, সেই 2023 সাল 22 সালের মতোই মনে হবে, সেই পুরনো রেশো। কিভাবে সম্ভব হয়েছে? বা আমাদের কিছু বিএনপি জামাত পরিবারের ছেলেরাও কেন এটা নিঃশোক জানাচ্ছে? এটা হচ্ছে হাজার হাজার কোটি টাকার খেলা, শেখ মুজিবকে কাল্ট বানানোর জন্য, এই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, সব আকাম শেখ মুজিবের নামে ধামাচাপা দেওয়ার জন্য হাসিনা হাজার হাজার বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করেছে।
সব মিডিয়াগুলো কিনে নিয়েছে এবং সব সেলিব্রিটিদেরকে টাকা পয়সা দিয়েছে এবং এখনো অনেককে টাকা পয়সা দিয়েছে। এবছর এই 15 আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের 1000 কোটি টাকার বাজেট ছিল, সেই বাজেটেরই প্রতিফলন আপনারা দেখেছেন। কিছু মহিলা গিয়েছে, ওকে অনেক টাকা দেওয়া হয়েছে। ওই যে হুজুর যে গিয়েছে 2 খতম কোরআন শরীফ করেছে, হুজুরের বউ বলছে তো কোরআনই পড়ে না। এই যে দেখেন, এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের মেসেজ পৌঁছে গিয়েছে যে না দেখেন হুজুররাও কোরআন তোলাত করে ওখানে যায়, টাকা খেয়ে গিয়েছে। এরকম টাকার খেলা এগুলো সব, ওরা লুটপাট করে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে তার খেলা, তার প্রভাব আমরা দেখতে পেয়েছি, এই জন্য এটা ঘটেছে। আরেকটা দায়ী হচ্ছে বিএনপি নাটক করেছে। একদিকে বিএনপি 15 আগস্ট উপলক্ষে বিএনপির কিছু লোক ধানমন্ডি 32 অবস্থান নিয়ে আওয়ামী লীগ পিটিয়েছে এবং আওয়ামী লীগ সন্দেহ শিবির কর্মীও পিটিয়েছে, নেতা ক্ষমাও চেয়েছে। অন্যদিকে বিএনপির লোকজন শোক জানাচ্ছে এবং বিএনপি পন্থী মিডিয়া, যে মিডিয়াগুলো বিএনপি দখল করেছে সেই মিডিয়াগুলো চারিদিকে শোক জানাচ্ছে। তারা শেখ মুজিবকে গ্লোরিফাই করে লিখছে, বিএনপি পন্থী বিএনপি দখল করা মিডিয়াগুলো। এবং ছাত্রদল বিএনপির প্রোগ্রামে যেসব বড় বড় বুদ্ধিজীবী আসে, আব্দুল নূর, তুষার, অমুক তমুক, তারা শেখ মুজিবের বন্দনা গাইছে এই 15 আগস্ট। এটা উদ্দেশ্যমূলক যে বিএনপি মানুষকে দেখাবে এই যে দেখো বিএনপি পেটাচ্ছে। হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগ মিলবে না, এটা আমরা জানি, এটা ব্যাখ্যা আমি দিয়েছি। একদিকে রাস্তায় লাঠি সোটা নিয়ে বিএনপির লোকজন ধানমন্ডি 32 আওয়ামী লীগকে কিছু পিটিয়েছে, দেখিয়েছে দেখো আমরা শেখ মুজিব বিরোধী। অন্যদিকে বিএনপি সিস্টেমে শেখ মুজিবকে নর্মালাইজ করছে। এর কারণটা কি? কারণ শেখ মুজিব যদি কাল্ট হিসেবে না থাকে তাহলে জিয়াউর রহমানকে কাল্ট বানানো যাবে না। এই কারণে শেখ মুজিবকে কোনো না কোনোভাবে নর্মালাইজ করতে বিএনপি চাইবে। এই জন্যই রুহুল কবির রিজভী কান্না করেছিল, মনে আছে, যে মাহফুজ শেখ মুজিবের ছবি সরিয়েছে বঙ্গভবন থেকে। কারণ শেখ মুজিবকে কাল্ট বানাতে না পারলে, শেখ মুজিব না থাকলে তো জিয়াউর রহমান থাকে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।